ইশরাক সাহেবের বিরুদ্ধে, এটা আমি আশা করি নাই। উনি ভুলটা কি করলেন? আমার মনে হয় ওনার রাজনীতিতে ভুল আছে। আদি রাজনীতি এখন চলবে না, তো যুগ বদলে গেছে। আপনাদেরকে লড়তে হবে কার সঙ্গে জানেন? যে মানুষগুলা শেখ হাসিনার সাথে লড়ছে, যে মানুষগুলা বাংলাদেশের প্রশাসনের সাথে লড়ছে, যে মানুষগুলা ভারতের রড সাথে লড়ছে, সেই মানুষগুলাকে হারাইতে হলে দি ব্রেন রাখতে হবে। এই ব্রেন দিয়া খেলতে পারবেন না, খেলার মাঠে হারিয়ে যাবে। রাত 4টা, একদম ভোর রাত 4:10 আর কি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আসিফ মাহমুদ বাইকের পিছনে বসে যাচ্ছে। কোথায়? গুলশানের একটি 5 তারা হোটেলের নিচে। ওইখানে জানে আলম অপুর সঙ্গে কথা বলল 1 কোটি টাকার চাঁদার ব্যাপারে। ওই যে শাম্মী আক্তার নামে একজন আওয়ামী লীগের নেত্রী ছিল, যে তাকে ধরার ব্যাপারে। এই কথাগুলা কে বলছে? জানে আলম। কবে বলল? উনি অ্যারেস্ট হওয়ার 12 দিন কি 13 দিন পরে আইসা একটা 32 থেকে 33 মিনিটের বা আরো বেশি হবে একটা বয়ান দিছে, ভিডিও বার্তা। সে ভিডিও বার্তাতে যেটা বলার চেষ্টা করছে যে আমাকে এই চাঁদার পিছনে উৎসাহিত করছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, একই ব্যক্তি, দুজন না কিন্তু, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর নাহিদ ইসলাম। এই দুইজনের মধ্যে একজন ওই যে ভোর রাত্রে একটা সিসিটিভি ফুটেজ দেখাইছে না, রাস্তার একটা বাইক যাইতেছে আর ওইটাকে অ্যারো মার্ক করে রাখছে, একটা লাল অ্যারো মার্ক দেখাচ্ছে, যাইতেছে। বা এটা কে যাইতেছে? ওটা তো পাবলিক যাইতেছে। ওইটাই হলো প্রমাণ। ওই 34 মিনিটের জবানবন্দিতে ওইটাই বারবার প্রমাণ, ওইটাই বারবার দেখাইতেছে। তাও কখন? অ্যারেস্ট হওয়ার 12 দিন পর। এর আগে ওর বস কিন্তু জেলে ঢুকে গেছে, রিয়াদ, নোয়াখাইলা। এর দেশ কোথায় আমি জানি না। এই জানে আলম অপু বলতে বুঝছেন? অপুর সংসার একটা ছবি ছিল না, সত্যজিৎ রায়ের অপুর সংসার। সে অপুর সংসারের কথা মনে হইল। আরো মনে হওয়ার পিছনে কারণ এই জানে আলম অপুর ওয়াইফ, ওনার ওয়াইফ সামনে চলে আসছে মিডিয়ার, হেজাব পরে, চশমা পরা, ওনার চেহারা দেখা যাচ্ছিল না। উনি দাবি করছে ওনার ওয়াইফ এবং ওনার যে একটা ফিলিংস ওটা উনি জানাইলো। উনি স্পষ্ট ভাবে কিছু অভিযোগ তুলে ধরলো, ভাই ভয়াবহ অভিযোগ। এই অভিযোগগুলা টোটালটা চলে গেছে ইশরাক সাহেবের বিরুদ্ধে। একেবারে ডাইরেক্ট ইশরাক সাহেবের নাম নিয়ে, ওনার বাবার নাম নিয়ে বলছে। ওনার ওয়াইফ সরাসরি অভিযোগ করছে ইশরাক হোসেন ওনার হাজবেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দেখেন ভাই ব্রাদার, এই যে শাম্মী আক্তার বা কি নাম ভুলে গেছে, যাই হোক, ওনার হাজবেন্ড আপনারা দেখছেন ওই যে কালো একটা ব্যাগে করে এনার টাকা দিল, কালো গেঞ্জি পরা যে লোকটা বসে ছিল, লোকটা তো না, ছেলেটা, ওইটাই হচ্ছে জানে আলম অপু। তার কাছে এনার টাকা দিল। ওই শাম্মী আক্তারের হাজবেন্ডের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে পুলিশে ধরাই দিবে না, 50 লক্ষ টাকা দিবে, অ্যাডভান্স 10 লক্ষ টাকা দিল। আর তখনই পুলিশ আইসা তাদেরকে অ্যারেস্ট করলো। এর মধ্যে অপু ভাইয়া গেছিল। অপু বোধহয় অ্যারেস্ট হয়েছে আগস্টের 2 তারিখে। দেখেন 2 তারিখে অ্যারেস্ট হওয়ার পর 10-12 দিন পর একটা ভিডিও কল আসলো তার। সে ভিডিও কলে সে বলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই টাকার ভাগিদার, এই লুটপাটের সাথে ভাগিদার, মানে চাঁদাবাজ এই উপদেষ্টা। এরপরে আমাদের মিডিয়া থেকে আরম্ভ কইরা বুদ্ধিজীবীরা ঝাঁপায়া পড়লো, আয় হায় আসিফ মাহমুদ এখনো কিভাবে ওই চেয়ারে থাকে, তাকে টেনে নামাইতে হবে, তাকে কেন ইউনূস সরকার এখনই বহিষ্কার করতেছে না? তার তো প্রমাণই দিয়ে দিল। প্রমাণ বলতে ভাই ওই যে একটা বাইক যাইতেছে, সিসি ক্যামেরার ফুটেজ। বুঝছেন? আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়াকে সাংবাদিক জিজ্ঞেস করছে আজকে যে ওই যে আপনার নামে যেমন একটা অভিযোগ আসলো, এটা নিয়ে কি বলতে চান? বলে দেখেন এটা আইনের কাছে তদন্তের ব্যাপার, এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। তবুও এইটুকু বলতে পারি যেহেতু এটার সাথে আমি জড়িত, ওই বাইকে আমি ছিলাম না, ওরকম কোন ঘটনার সাথে আমি জড়িত না। এটা বলার পর তীরটা ভাইজে মারলো না যে জুলাই গণ অভ্যুত্থানের পরে গুম কালচার আবার চালু হয়েছে। চিন্তা করেন, গুম কালচার, আয়না ঘর কালচার আবার চালু হয়েছে। ইঙ্গিত দিছে কোনটা জানেন? অপুর ওয়াইফ। হ্যাঁ, অপুর ওয়াইফ কিন্তু নিজে অভিযোগটা করছে যে আমার হাজবেন্ড যে 32 মিনিট 35 মিনিট ভাষণ দিছে, ওই যে অডিও কল ভিডিও কল যেটা দিছে আর কি, ওইটা পার্ট বাই পার্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, বোঝা যায় ভাই, একটা সাদা দেওয়ালের এগেনস্টে বসায়া তার থেকে এই কথাগুলো আদায় করছে। ওইটা ছিল ভাই চিত্রনাট্য লেখা, কি কি বলতে হবে লেখা ছিল। অপু নিজেই তার ওয়াইফের কাছে বলছে, আর ওয়াইফ এটা বিচার নিয়ে সামনে আসছে। দেখেন উনি বলছে যে আমি বিচার পাচ্ছিলাম না, কারণ আমার হাজবেন্ড যেটুক অপরাধ করছে ওইটুক অপরাধের জন্য এনসিপি থেকে কোন রকমই সহযোগিতা করে নাই, বরঞ্চ ওনাদেরকে বহিষ্কার তো করছে এবং আইনের হাতেও তুইলা দিছে। কিন্তু আমার হাজবেন্ডকে আইনের হাতে তুইলা দিছে
দিছে, ডাইরেক্ট ইশরাক সাহেবের নাম বলছে এবং উনি নিয়ে ওনার হাজবেন্ডকে কি জানি বলাতে চাইছে এবং সরাসরি বলছে ইশরাক সাহেবের লোকজন আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে এবং বহু ঘন্টা গোপন ঘরে রাখছে, ওইখানে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, পরে পুলিশের হাতে তুলে দিছে, এই ধরনের অভিযোগ করছে। আমার কথা ভাই, পুলিশের হাতে তুলে দিছে, এটা তো বিরাট বড় প্রশ্ন, বড় খারাপ কথা না ভাই? কত বড় খারাপ কথা, মানে আগের রকম রয়ে গেল পুলিশ? না, আমি এই ব্যাপারটা এইভাবে দেখতে চাই না। আমি অলওয়েজ একটা নেগেটিভের ভিতরে না পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি। দেখেন এই ঘটনাটা আমাদের সামনে কিভাবে আসলো, আমরা কেউ আবিষ্কার করছি না, ওই পুলিশের মধ্যেই তো কেউ না কেউ আছে এই ঘটনাটা প্রকাশ করে দিছে। কে প্রকাশ করলো? অপুর ওয়াইফ। উনি কিন্তু বলছে যে আমি সাহস পাচ্ছিলাম না, আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, পথ খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বিচার পাবো। তারপরে এনসিপির একটা অংশ কেউ উনাকে অ্যাডভাইস করছে জনতার কাছে বিচার দেওয়ার জন্য। উনি জনতার কাছে যা বিচার দিল, এর আসামিকে ভাই ইশরাক হোসেন এবং প্রশাসন, পুলিশ প্রশাসনও আসামি। কিন্তু ওই যে বললাম নেগেটিভের ভিতরে পজিটিভ কিছু আমি খুঁজতে চাই। দেখেন ওই প্রশাসনের ভিতর থেকেই তো এই গোপন তথ্যটা বাই করে দিল এবং এই বোনটিকে সাহস যোগাইলো এবং বইলা দিল যে আপনি প্রেসের কাছে বিচার চান, বাংলাদেশ সাংবাদিকের কাছে বিচার চান, জনগণের কাছে বিচার চান। সাংবাদিকরা সত্যটা নিশ্চয়ই তুলে ধরবে। তুলতে চায় না কেন জানেন? ওই যে চাকরির ব্যাপার। কারণ আমাদের দেশের বড় বড় চ্যানেলগুলা বা পত্রিকাগুলার এগুলার মূল মালিক কারা জানেন? বড় বড় দলের নেতারা। তাদের বহু রকম ব্যবসা আছে, আর ওই বহু রকম ব্যবসার মধ্যে পত্রিকা এবং চ্যানেল, ইউটিউব, এগুলো একটা ব্যবসা। এগুলা দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তো পচায় কোন রাস্তা না পাইয়া এখন উপদেষ্টা আসিফ মাহমুদকে যদি চাঁদাবাজির সঙ্গে জড়াই দেওয়া যায়, তাহলে তো ভাই ওই যে আগের চাঁদাবাজি গুলা ঢাইকা যায়। এইটাই তো বড় হয়ে দাঁড়ায়। দেখেন না রিয়াদ, ওই যে নোয়াখালী রিয়াদ ধরা পড়ার পর এটা নিয়ে সবাই ঝাঁপাইয়া পড়ছিল। মনে হইতেছিল কি জানেন? 100টা রেপের আসামি। হ্যাঁ, ওই যে 100টা রেপের আসামি, তাকে নিয়ে এর 100 ভাগের 1 ভাগও আলোচনা হয় নাই। রিয়াদের এই চাঁদাবাজি নিয়ে যেটা আলোচনা হয়েছে, রিয়াদ অপরাধ করছে, দল থেকে শুধু বহিষ্কার না ভাই, আইনের হাতে তুলে দিছে। এবং এই অপুও কিন্তু আইনের হাতে ধরা গেছে। আইনের হাতে ধরা খাওয়ার পর আইন বিভাগ তারে দিয়ে কি এই ভিডিও করাইলো নাকি ইশরাক সাহেব এই ভিডিও করাইলো, আমরা ক্লিয়ার না। এগুলা এখন তো সামনে চলে আসছে, এগুলা ক্লিয়ার করবে আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এগুলা জনগণের কাছে ক্লিয়ার করবে। এর মধ্যে দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ, এর মধ্যে দেখেন হাসনাত আব্দুল্লাহ কি অগ্নি ঝরা বক্তব্য দিল। ওই বক্তব্যটার সাথে বুঝছেন অনেক কিছুর গন্ধ পাওয়া যায়। যেমন উনি ডিজিএফআই দিকে আঙ্গুল তুলা বলছে, সাবধানতার বাণী জানাইছে এবং হাসনাত আব্দুল্লাহ বলছে আমরা আয়না ঘর ভাঙ্গা দিছি এবং ডিজিএফআই অন্যায়ও ভাঙ্গা দিমু, এরকম বক্তব্য রাখছে। এই বক্তব্যের পরেই দেখেন এই যে একটা নতুন মিনি আয়না ঘরের গন্ধ পাইলাম। জানে আলমের ওয়াইফ যে কথাগুলা বললো, এগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা। এগুলা থেকে অনেক কিছু বুঝা নিতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন না? প্রশাসনে, সচিবালয়, পুরা সরকারের মধ্যে বহু জায়গায় কাদের লোক বেশি এটা তো বোঝা যায়। আপনারা নিশ্চয়ই জানেন ইউনূস স্যার যখন ফ্রান্স থেকে আসছিল তখন মাত্র 3 থেকে 4টা পদ খালি ছিল। বাকিগুলা কিন্তু ইউনূস স্যার আসার আগেই ফিল আপ হয়ে গেছিল। এগুলা কারা ফিল আপ করছিল? যার যার দলের লোকেরা। যেমন জুলাই গণ অভ্যুত্থান থেকে যারা গেছিল ওনারা গেছিল 3 জন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। আবার বিএনপি থেকেও কিন্তু অনেকেই বসছে প্রশাসনে, জামাতে ইসলাম থেকেও বসছে প্রশাসনে, কারো কিন্তু বাদ নাই। ইউনূস স্যার আসার পর 2 থেকে 3টা পদ ওনার পছন্দের মানুষ বসছে, কারণ ওনার তো কাজটা করতে হবে। যাই হোক, ওনাকে তো আমরা কাজ করতেই দেই নাই। ওনার কাছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিয়ে দিছে। কিন্তু এখন কি আমরা নির্বাচনটা করতে পারতেছি না। নির্বাচন করার কি উপায় জানেন? উপায় হলো ভালোবাসার হাত বাড়ায় দেওয়া। এইসব এই যে নোংরামি চলবে না। এই যে একটা ঘটনা, আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়াকে একজন চাঁদাবাজ বানাইবার জন্য যে ষড়যন্ত্রটা হয়েছে, আদৌ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যে অভিযোগটা ওনার ওয়াইফ করছে এটা তো তদন্ত হইতে হবে, আর তদন্তের সত্যটাই বাইরে আসবে। ওনার ওয়াইফের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি, একবার না 2 বার। আমি জানি উনি অনেক মিথ্যা কথা বলছে নিজের হাজবেন্ডকে লুকাইবার জন্য, এবং হাজবেন্ডকে খুবই ভালোবাসে, যার জন্য মাঝে মাঝে বইলা ফেলতেছিল ছেলেটা বলছে না ভাই, ছেলেটা, এবং মাঝে মাঝে অপু নামটাও নিতেছিল, হয়তো ভালোবাসার বিয়ে। দেখেন বলছে যে আমরা নিরহ, আমাদেরকে সহযোগিতা করেন। অপুর বাবা মারা গেছে বহু আগে, অপুর মা আবার বিয়ে করে ফেলছে। অপু ছেলেটা খুবই অসহায়। তার মানে কি অপুকে সে খুবই ভালোবাসে। ওই ভালোবাসার জায়গা থেকে ভাই বলতেছে যে আমার হাজবেন্ড যদি অন্যায় করে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি। এখন তো আইনের আওতায় আছে, চাঁদাবাজি করছে, বিচার হবে। বিচার যাই হোক, এটা আইনের ব্যাপার। কিন্তু সে কোথায় গায়েব ছিল? কেন তাকে দিয়ে এই ভিডিও কল আবার আমাদেরকে জানানো হলো?
অ্যারেস্ট হওয়ার 10-12 দিন পর এবং 13 দিন থেকে 14 দিনের মাথায় কেন ওনার ওয়াইফ এসে এটা প্রতিবাদ করলো এবং এত বড় একজন রাজনীতিবিদ দেখেন যে নগর ভবন পুরাটাই 30 থেকে 40 দিন দখল করে ছিল, সরকার কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। উনি বারবার বলতেছিল যদি লন্ডন থেকে হুকুম পায় তাহলে 1 ঘন্টায় এই সরকারকে ফেলে দিবে, এরকম কথাও বলছে। তার মানে কি ওনার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা উনি কেন আসিফ মাহমুদ সবুজের সঙ্গে দেখাবে? আসিফ মাহমুদ সবুজ তো একটা ইয়াং ছেলে, ওনার ছোট ভাইয়ের মতো, এবং এই ছোট ভাইদের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। হায় রে আমাদের কপাল, আমরা ছোটদের হাত ধরতে চাই না। হ্যাঁ, আমরা ছোটদের হাত ধরতে চাই না, উপরে যাওয়ার জন্য, সামনে যাওয়ার জন্য আমরা ছোটদের হাত ধরতে চাই না, কিন্তু আমরা বড়দের যারা উপরে থাকে তাদের পা ধইয়া কান্নাকাটি করি, গোপনে পা ধইয়া কান্নাকাটি করি যে আমারে উপরে ঠেলা উঠাইয়া দেন। তাও ওই যে ভাইদের যারা তাদেরকে মুক্ত করলো, যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা কইরা দিল, যারা তাদেরকে নির্বাচনের ব্যবস্থা কইরা দিল, তাদের হাত ধরতে রাজি না, বড়দের পা ধরতে রাজি। এই হচ্ছে ভাই এই দেশের রাজনীতি। রমনা সমনা কেউ চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়, তো আমরা ছোটবেলায় বলতাম রমনা সমনা কেউ চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না, বুঝলা, উস্কাইয়া দেওয়া, বুঝছেন। এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল, এখন কিন্তু আর ইনুস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। একটা কষ্টের কথা বইলা আসল কথা যাই, এটাও আসল কথা। এখন যেটা বলবো আপনারাও কষ্ট পাবেন শুনলে। আপনারা তো জানেন বিএনপির ছাত্র নেতা ইলিয়াস আলীর কথা তো আপনারা জানেন। উনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিএনপির সাথে জড়িত ছিলেন। একটা টাইমে উনি গায়েব হয়ে গেলেন, আমরা তো জানি সবাই, তাই না? উনার ছেলের একটা কথা শুনবেন, শুনলে আপনার এখানে লাগবে। উনার ছেলে কি বলছে? 5ই আগস্ট না আসলেই ভালো হইতো। কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না? 5ই আগস্ট না আসলে ভালো হইতো। কেন বলছে জানেন? যে 5ই আগস্টের আগে তো সে জানতো তার বাবা আসবে, হ্যাঁ, তার মা জানতো ওনার স্বামী ফেরত আসবে, নিখোঁজ আছে, হয়তো কোনো আয়না ঘরে আছে, অথবা ভারতের কোনো জেলে আছে, একদিন ফেরত আসবেই, এই আশাটা ছিল। 5ই আগস্টের পরেই একজন আর্মির বক্তব্য থেকে ওনারা জানতে পারলো, অডিও কলটা আপনারাও শুনছেন, যে ইলিয়াস আলী এই পৃথিবীতে নাই। তাকে বুড়িগঙ্গার উপরে নিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাইয়া দেওয়া হয়েছে। যার জন্য ছেলে বলছে যে আমরা তো জানতাম বাবা বাইচা আছে, কোন একদিন আসবে। 5ই আগস্ট আসার পর জানলাম যে বাবা পৃথিবীতে নাই। চিন্তা করছেন কত বড় কষ্টের কথা না? গত 13টা বছর বাবা ছাড়া এবং 15-16 বছর দেখেন জুলুম সহ্য কইরা মিসেস ইলিয়াস আলী, তাহসিন রুশদি কত কষ্ট সহ্য করছে, আওয়ামী লীগের কত জুলুম সহ্য করছে, তাই না? মিথ্যা নাটকেও অভিনয় করতে হয়েছে। ওই যে বঙ্গভবনে ডাইকা নিয়া বুকে জড়ায় ধরলো না শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা জানে যে বুড়িগঙ্গার নিচে, কিন্তু ওনাদের সন্তানকে বুকে জড়ায় ধরছে, মিডিয়ার সামনে একটা নাটক তৈরি করছে না ভাই? কার জন্য? এই বিএনপি করার জন্যই তো, তাই না? এখন যখন নির্বাচনের ঘোষণা আসলো, উনি নির্বাচনে দাঁড়াইতে চায়, কিন্তু উনি নমিনেশন পাবে কিনা উনি জানে না। পত্রিকায় আসছে, প্রথম আলো পত্রিকায় আসছে, উনি যে নির্বাচনে দাঁড়াইতে পারবে, উনি যে নমিনেশন পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। কে পাবে তাহলে? প্রবাসী এক ভাই, হুমায়ুন কবির উনার নাম। উনি তারেক রহমানের বোধহয় সচিব বা খুব কাছাকাছির মানুষ। উনি অনেক আগে থেকেই লন্ডনে থাকেন এবং উনি একজন সম্পদশালী মানুষ, ধনী মানুষ, বিএনপির সাথে জড়িত। লন্ডনে তারেক রহমানের সাথে উঠা বসা। মিসেস রুশদি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, এখন জানতে পারছে উনাকে নমিনেশন দিবে, মানে হুমায়ুন কবির সাহেবকে নমিনেশন দিবে। উনি পাবে না, যার জন্য উনি গতকালকে না পরশুদিন বোধহয় একটা মিছিল বাইর করছিল। ভাই হায় হায়, মানুষ আর মানুষ বিএনপির, হ্যাঁ, উনাকে চায়, কিন্তু ওইখান থেকে লন্ডন থেকে ওনাকে চাচ্ছি কিনা সেটা বড় প্রশ্ন। দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে? এর আগে আমি বলছিলাম না ভাই, রাজনীতি চলে যায় ধনীদের হাতে, ধনীরাই সংসদে চলে যায়। যারা মাঠ পর্যায়ের কর্মী তাদের মূল্যায়ন খুব কমই হয়। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যদি বলে আমি নির্বাচনে আসতে পারবো কিনা, নমিনেশন পাবো কিনা, তার মানে কি অবস্থা দাঁড়াবে? যেটা আগেই বলছিলাম যে নিজেরাই এমন অবস্থা দাঁড় করাবে, নির্বাচনকে হুমকির মুখে ফেলে দিবে। হ্যাঁ ভাই, অলরেডি নির্বাচন হুমকির মুখে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তো সরাসরি বলে দিল নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন করার আগে ওইসব শহীদদের কাছে আগে যেতে হবে, যাদের মা বাবা অপেক্ষা করতেছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, তাদের সন্তান শহীদ হয়েছে। নির্বাচন করার আগে তাদের কাছে যাইতে হবে, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গ হারাইছে, তাদের কাছে যাইতে হবে আগে। তাদের অনুমতি নিছেন নির্বাচন দেওয়ার আগে?
আপনারা কি কথা দিছিলেন? সংস্কার করবেন, বিচার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন এই যে এতদিন বসলেন, সবকিছুর ফলাফল কি? নতুন সরকার আইসা ওনারা 2 বছরের মধ্যে এটার অনুমতি দিয়ে দিবে, আইনি বৈধতা দিয়ে দিবে। এখন দিতে অসুবিধা কি? এই যে আপনারা বসলেন এতদিন আমাদের দেখাইলেন, এগুলো কি ছিল? এই বসার কোনো ফলাফল নাই। সবাই মিলা যদি এখন বলে এই পার্লামেন্টে, আপনাদের যে যমুনার পার্লামেন্ট, যে আমরা রাজি, সবাই যদি বলে হ্যাঁ রাজি, ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই তো আইন হয়ে যায়, ওইটাই তো ভাই বৈধতা পাওয়া যায়। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, কেন ভাই সময় নষ্ট করতেছেন? না কইরাই উপায় কি ভাই? সময় নষ্ট না কইরা উপায় কি? পারে নাই তো ভাই, বুঝাইতে পারে নাই ইউনূস স্যার। বহু চেষ্টা করছে, কেউ বুঝে নাই। একটা টাইমে বিরক্ত হইয়া ওই যে ঘোষণা দিল দক্ষিণ প্লাজা থেকে, ভুলভাল ঘোষণা। তো আমরা জানি সরকারি ভাবে বা জাতিসংঘ বলছে 1400 শহীদ হয়েছে, ওইখানে ঘোষণা করা হইলো 1000। কেমন জানি উল্টা পাল্টা, হ্যাঁ মনে হয় কেউ লেখা দিছে। আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেব লেখা দিছে, হ্যাঁ ওনারই লেখা মনে হয়। যাই হোক, অত গভীরে যাইতে চাই না, পাকনামি করতে চাই না, শুধু এইটুকুই বলি, নির্বাচন হুমকির মুখে। কেন? দেখেন, সার্জিস একটা কথা বলছে। সার্জিস কথাটা নাম ধরে বলা ঠিক হয় নাই, বিএনপির নাম ধরেই বোধহয় বলছে যে ওই যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড, ওইটার জন্য দায়ী চাঁদাবাজরা, মানে একটি দলের নাম নিয়ে বলছে। এটার জন্য একটা মামলা হয়েছে, 10 কোটি টাকার মামলা। একটা জিনিস মনে রাখেন, 10 কোটি টাকার মামলা করতে গেলেও ভাই খরচ আছে মিনিমাম 50 লাখ, নাইলে 1 কোটি। আমি জানি না ঠিক, এরকম একটা খরচ লাগে। প্রত্যেক কোটিতে কত অংশ জানি জমা দিতে হয়, ওইটা জমা দিয়ে মামলা করতে হয়, এরকমই আমি শুনছিলাম। তার মানে যে মামলা করছে সেও কিন্তু ধনী লোক। কিন্তু উনি এই মামলাটা কইরা কি বুঝাইতে চাইলো, কি বার্তা দিতে চাইলো? মুখ বন্ধ করার বার্তা দিতে চাইলো। ওনার কথা থেকে বোঝা যায় সার্জিস না শুধু, পারলে নাসিরুদ্দিন পাটোয়ারিকেও মামলা দেয়। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির নামটা আসা উচিত ছিল, কারণ ও তো ভাই অনেক উল্টা পাল্টা কথা কইছে, তাই না? বাবর সাহেবের এলাকায় যায় বলছে 10 ট্রাক মাল যে আনলেন, বাবর সাহেবের এলাকায় যায় বলছে 10 ট্রাক মাল আনলেন কেন? হজম করতে না পারলে। আবার দেখেন চিটাগাং যায় বলছে শিলং থেকে একজন ডন আসছে এখানে, তার কথা বলছে। ওইটা তো সালাউদ্দিন আহমেদকে মিন করছে, বলছে তো ভাই ওই দুইজন তো হজম করছে। হ্যাঁ, বাবর সাহেবও হজম করছে এবং সালাউদ্দিন সাহেবও কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলে নাই। এখন চাঁদাবাজ বলাতে একটা মামলা কইরা দিলেন, এটা কি হইলো জানেন? জানি না মামলা কি হবে, এটা আইনের ব্যাপার। তবে এনসিপি আবার আলোচনায় চলে আসলো। 5ই আগস্টের ওই যে দক্ষিণ প্লাজার পর ওরা যে সাগর পাড়ে চলে গেছিল, ওদের যে একটা স্যাড মিউজিক বাজতেছিল, ওই স্যাড মিউজিক থেকে আবার বুঝছেন ড্রাম বাজনা চলে আসলো আনন্দের। হ্যাঁ, এখন আবার সামনে নিয়ে আসলেন আলোচনায়। এই যে দেখবেন কোর্টে যখন জয়দেবপুরে ওই জায়গায় হাজিরা দিতে যাবে, তখন দেখবেন সমস্ত মিডিয়া চলে আসবে। ওই দিন কিন্তু সমস্ত পত্র পত্রিকা নিউজের হেডলাইন থাকবে সার্জিস। হ্যাঁ, এটা কি হবে ভাই বলেন? আপনারাই বলেন, যদি আপনি বিচারক হন, ধরে নেন আপনি বিচারক, আপনি কি রায় দিবেন বলেন? দেশের সবাই তো বলতেছে, অনেকেই তো বলতেছে, এই যে সিলেট থেকে সাদা পাথরগুলা কে নিয়ে গেছে বলেন? কার নাম আসছে? আপনারাই বলেন। এই যে কিছুক্ষণ আগে দেখলাম নিজেরা ওইখানে পত্রিকায় লেখছে বিএনপি ও ছাত্র দল মারামারি কইরা একজন নাই পৃথিবী থেকে। বিএনপি ও ছাত্র দল, মনে হইতেছে যে দুইটা দল না, একটাই তো দল, তাই না? এগুলা যদি চলতে থাকে ভাই, নির্বাচন হবে, ইউনূস স্যার তখন কি বলবে বলেন? অন্য দল কি বলতেছে যে এতদিন আমাদেরকে যা কথা দিছিলেন সেই কথার ফলাফল কি? সেটা কই গেল? সংস্কার কই? বিচার কই? হ্যাঁ, বিচার চলতেছে ঠিক আছে, কিন্তু সংস্কার কই? আগের সিস্টেমেই তো নির্বাচন হইতে যাচ্ছে, ওইটা কি মাইনা নিবেন? না, নির্বাচন হবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট ডিক্লার দিছে নির্বাচন হবে না। আসলে ভাই হবে না। দেখেন, এই যে একটা বিচার দিল সার্জিসের নামে, এটা একটা খারাপ বার্তা গেল না, যে ইনারা কন্ট্রোল করতে চায়। ভাই বলতে দেন না, 10 জনের 10 কথা বলবে। আপনারা কি ভুলে গেলেন? এই যে ওবায়দুল কাদের সাহেব নন স্টপ আপনাদেরকে বলতো বাসে লোক পোড়ায়া মারছেন, দেশের টাকা পয়সা লুট করছেন, গরিবের টাকা মাইরা খাইছেন, এতিমের টাকা মাইরা খাইছেন। হাসান মাহমুদ এবং কি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো, ওনাদের নামে কয়টা মামলা করছেন? হ্যাঁ, করছেন? করতে পারেন নাই, বলছে। আচ্ছা বলুক। আরে ভাই, এদের কারণেই তো আজকে আপনারা নির্বাচনে টেনে উঠতে পারছেন। এরা যদি না আসতো, আগামী 10 বছরে নির্বাচন পাইতেন। শেখ হাসিনা নির্বাচন দিত না। এই সার্জিসরাই তো আপনাদেরকে নির্বাচন করার সুযোগ কইরা দিল। দেখেন, এই যে তারেক রহমান সাহেব ঘোষণা দিছে, তো তাড়াতাড়ি আসবে। এবং আরেকটা কথা কিন্তু বলছে, ঘুঘু, এই ঘুঘু সাবধান। হ্যাঁ, এখন ওনাদের ভালো সময়, এই ভালো সময়ের মধ্যে অনেক ঘুঘু আসবে। তারেক রহমান সাহেব বলতেছিল যে আমাদের এখন ভালো সময়, এই ভালো সময় অনেক ঘুঘু আসবে, এরা কিন্তু ধান খেয়ে চলে যাবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। তার মানে এদেরকে বহিষ্কার করতে হবে। না, বহিষ্কার করলে হবে না। একটা ছোট্ট গল্প বইলা শেষ করে দিতেছি। এক লোক একটা ঘুঘু পাখি পালতো। ওই ঘুঘু পাখিটাকে নিয়ে সে রাজার দরবারে গেছে, যে রাজা মহাশয় আমার এই ঘুঘুটা কিনেন। রাজা বললো, তোমার ঘুঘুর কি এমন গুণ যে তুমি রাজ দরবারে চলে আসলা? এটা তো তুমি বাজারও বিক্রি করতে পারতা।
তো না হুজুর, এটা মূল্য তারা দিতে পারবে না। আমার ঘুঘুর অনেক বড় একটা গুণ আছে, সেটা কি জানেন? আমি যখন ওকে জঙ্গলে নিয়ে যাই আর ঘুঘু ধরার জন্য ফাঁদ পাতি, আর ও এত মিষ্টি কইরা তখন ডাকে, আর ওর ডাকে অনেক ঘুঘু আইসা আমার ফাঁদে পড়ে। আমি ওই ঘুঘুগুলোকে নিয়ে আবার বাজারে বিক্রি করি, এইভাবে অর্থ উপার্জন করি। তার মানে এইটা আমার টাকা ইনকামের মেশিন, ওইটাই আমি আপনার কাছে বেচতে চাই। আপনি নেন, এটা থেকে আপনি অনেক ঘুঘু পাবেন, এবং এই ঘুঘু যদি আপনি বিক্রি নাও কইরা নিজে খান, তাহলে আপনি আবার যৌবন ফেরত পাবেন। তখন রাজা বলল, কত স্বর্ণ মুদ্রা চাও? আমি কিনতে চাই। বিশাল অঙ্কের একটা টাকা বললো, রাজা দিয়ে দিল। পাখিটাকে নিয়েই সঙ্গে সঙ্গে উজিরকে বলল, এক্ষুনি একে জবাই করো। সঙ্গে সঙ্গে জবাই করে দিল। আর যে লোকটা বিক্রি করলো অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, রাজা হুজুর এত টাকা দিয়ে নিলেন, এত স্বর্ণ মুদ্রা দিলেন, নিয়েই মাইরা ফেলাইলেন? এই জন্য মারছি, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে, ও একটা বেইমান ঘুঘু, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে। এই ধরনের বেইমানকে মেরে ফেলতে হয়। এই ঘুঘুর কাহিনী থেকে তো বুঝলেন, হ্যাঁ, বহিষ্কার চলবে না, মাইরা ফেলাইতে হবে। কিন্তু এখন তো ওই রাজার আমল না, মাইরা ফেলানো যাবে না, আইনের হাতে তুইলা দিতে হবে, এদেরকে চিরতরে জেলে ঢুকাই দিতে হবে। এরাই তো দলটাকে পচায় ফেলাইতেছে, এরাই তো আজকে হুমকির মুখে ফেলাই দিছে। হ্যাঁ, নির্বাচন এই মুহূর্তে হুমকির মুখে, কারণ ওই যে কণ্ঠরোধের ব্যাপার চলে আসছে। বড় বড় নেতারা বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে হাত পা ভাঙ্গা টুন্ডা কইরা রাইখা দিবে। কেউ কেউ এসে বলতেছে এরা কোন জাত, এরা বেজাত, এরা বেজন্মা। হায় হায়, এরা এখন বেজন্মা হয়ে গেল। এখনই এদেরকে বেজন্মা যদি বলেন, ক্ষমতায় আইসা 2 বছরের মধ্যে আপনারা যে বৈধতা দিবেন, এটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমি এই প্রশ্নটা রাখতে চাইলাম তারেক রহমান সাহেবের কাছে। বলেন, আপনি বলেন, আপনার দলের নেতারা যদি এখনই এরকম মামলা করে, এরকম কণ্ঠরোধ করে, এবং এখনই বলে জিব্বা কাইটা ফালামু, এখনই যদি বলে এরা বেজন্মা, এদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এটা কেউ বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে না, ওরাও বিশ্বাস করে নাই, জামাতে ইসলামও বিশ্বাস করবে না, চরমনের সাহেবও বিশ্বাস করবে না, এনসিপিও করবে না। তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? একা একা নির্বাচন করতে পারবেন? পারবেন না। তার মানে সবাইকে আবার বসতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদপত্রের বৈধতা লাগবে, এবং নির্বাচন আপনি আগের সিস্টেমে করবেন। তাহলে ভাই 1 বছর কি করলেন? কেন আমরা অপেক্ষা করলাম? কিভাবে নতুন বাংলাদেশ হবে? আগের সিস্টেমে নির্বাচন হবে না, এবং না, সবাই মেনে নেন, নতুন সিস্টেম মাইনা নেন। ভাই, আমাদের ঘরে দেখেন একটা যদি পুরনো টেলিভিশন থাকে, আমরা নতুনটা কিনি না। হাতে এই ফোনগুলো যদি একটু পুরান হয়ে যায়, নতুন মডেল আসে, আমরা কিনি না। ভাই, পৃথিবীতে 90টা দেশে পিআর সিস্টেমে দেশ চলতেছে। পিআর সিস্টেমে চললে ভয় কি জানেন? ওই যে একটাই ভয়, আপনি একা মাতবরি করতে পারবেন না, স্বৈরা শাসক হইতে পারবেন না, 5 বছরও যাইতে পারবেন না। তো কারণ কি জানেন? ওই 300 জনের মধ্যে, ধরে নেন 300 জন, ওই 300 জনের মধ্যে যদি 151 জন বইলা ফেলায় যে ভাই এই সরকারকে আমরা মানি না, এটা পতন হয়ে যাবে। ওই ভয়টাই করে, বুঝছেন, যে তাড়াতাড়ি পতন হয়ে যাবে, 5 বছর পার করতে পারুম না। পৃথিবীর 90টা দেশে এই পিআর সিস্টেম নির্বাচন হয়, এবং এইভাবেই দেশগুলো চলতেছে। আর আপনারা রাজনীতি বলেন পিআর সিস্টেম কি খায় না গায়ে লাগায়, এগুলো কোনো কথা? আপনারা যদি না জানেন, জনগণ কিভাবে জানবে? জনগণকে কেন অন্ধকারে রাখতে চান? নতুন কিছু মাইনা নেন। ওই যে বললাম, হাতের একটা মোবাইলও তো পুরান হইলে আবার নতুনটা কিনতে চাই। নতুন একটা সিস্টেম যদি আসতে চায়, আসুক না, সবার জন্য তো একই, এমন তো না এই বেশি সুযোগ নিয়ে নিবে আর এই কম নিবে। সবার জন্য তো এক, এবং প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকারটা পাবে। আপনারাই তো বলেন জনগণের জন্যই আমরা, হ্যাঁ, আপনারা রাজনীতিবিদরা জনগণের জন্য, এই রাষ্ট্র নাকি জনগণের। তাহলে জনগণের এই মনের কথাটা মাইনা নিতে অসুবিধা কি? হ্যাঁ, আপনারা বলতে পারেন দেশের অর্ধেক লোক আপনাদেরকে চায়, আপনাদের আগের সিস্টেমে নির্বাচন হোক, কিন্তু বাকি অর্ধেক লোক তো চায় না। 18 কোটির মধ্যে 9 কোটি মনে করেন আপনাদেরকে চায় যে আপনারা আগের সিস্টেমে নির্বাচন করেন, কিন্তু বাকি 9 কোটিকে অবজ্ঞা করবেন কেন? এদেরকে ইগনোর করবেন কেন? এই 9 কোটি ভোটারকে আপনি অগ্রাহ্য করবেন, তারপরে দেশ চালাবেন? না, এটা হইতে পারে না। নতুন সিস্টেমে চলে আসেন যদি নতুন বাংলাদেশ গড়তে চান, আর যদি আগের মতো চলতে চান, আগের মতো থাকতে চান, দেখেন পারেন কিনা। হ্যাঁ, আপনাদের ব্যাপার, আমি তো আর জ্যোতিষী না যে অ্যাডভান্স বলে দিব। শুধু এইটুকুই বলতে পারি, এই জওয়ানরা রক্ত দেওয়া শিখা গেছে, বুলেটের সামনে দাঁড়াইতে শিখা গেছে, থামাইতে পারবেন না। জুলাই কিন্তু শেষ হয় নাই, জুলাই চলছে, রানিং। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।